হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ম্যারি ল্যাম্বের লেখা সামার ফ্রেন্ডস কবিতাটি আলোচনা করব। ক্লাস 8-এর অন্তর্গত। ইতিমধ্যে সেকেন্ড সামেটিভ আমাদের কমপ্লিট হয়েছে। আমাদের নেক্সট লক্ষ্য হচ্ছে থার্ড সামেটিভ। এটা থার্ড সামেটিভের অন্তর্গত। আমরা চেষ্টা করব থার্ড সামেটিভের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে শেষ করা। তো আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, এই কবিতাটি যিনি লিখেছেন ম্যারি ল্যাম্ব। অর্থাৎ কবিতা হোক বা গল্প যাই হোক না কেন, যিনি লিখেছেন তার বিষয়ে যদি আমরা একটু জেনে না রাখি সেটা কিন্তু কখনোই ঠিক না। তাই প্রথমেই বলে রাখি, অবশ্যই এদিকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে কিন্তু ম্যারি ল্যাম্বের ব্যাপারে। তোমরা কি জানো ম্যারি ল্যাম্ব তার মাকে ছুরি দিয়ে হত্যা করেছিলেন? ম্যারি ল্যাম্ব লন্ডনের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন 1764 খ্রিস্টাব্দে। খুব দরিদ্র পরিবারের অংশ হওয়ার কারণে প্রথাগত শিক্ষায় তিনি শিক্ষিত হতে পারেন। তার আরও অনেকগুলো ভাই বোন ছিল। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে চার্লস ল্যাম্বের কথা, তিনি তার দাদা ছিলেন। ম্যারি ল্যাম্বের মা প্যারালাইজড পার্সন ছিলেন একজন। অতএব খুব অল্প বয়স থেকেই তাদেরকে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হয়। ম্যারি ল্যাম্ব তিনি সেলাইয়ের কাজ করতেন এবং জীবিকা নির্বাহ করতেন। এদিকে প্যারালাইজড পার্সন হওয়ার কারণে তার যাবতীয় দেখভালের দায়িত্ব ছিল ম্যারি ল্যাম্বের ওপর। তাই সাংসারিক বিভিন্ন চাপের কারণে অনেক সময় মানুষের মাথা ঠিক থাকে না। তো সেই রকম এক পরিস্থিতিতে হঠাৎ করে তিনি কিন্তু তাকে ছুরি দিয়ে আঘাত করেন এবং তার মা মারা যাওয়ার পর তার মানসিক দিক নিয়ে, অর্থাৎ ম্যারি ল্যাম্বের মানসিক দিক নিয়ে বিচার বিবেচনা করে এবং চার্লস ল্যাম্বের কাছে তিনি থাকতে শুরু করেন। পরবর্তীকালে চার্লস ল্যাম্ব এবং ম্যারি ল্যাম্ব দুজন মিলে এই বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যে নাটকগুলো রয়েছে, উইলিয়াম শেক্সপিয়ার তোমরা জেনে থাকবে, বিখ্যাত নাট্যকার এবং বিখ্যাত একজন পোয়েট। তো তার লেখা যে নাটকগুলো রয়েছে সেই নাটকগুলোর গল্প আকারে লেখে চার্লস ল্যাম্ব এবং ম্যারি ল্যাম্ব। তাদের দুজনের লেখা এই গল্পগুলো টেলস ফ্রম শেক্সপিয়ার নামক ছোট গল্প সংকলনের মধ্যে রয়েছে। আমরা উঁচু ক্লাসের ক্ষেত্রে, যেমন 11-এর ক্ষেত্রে এই টেলস ফ্রম শেক্সপিয়ারের যে গল্পগুলো দেখছো এগুলো কিন্তু পড়ব। আচ্ছা, ম্যারি ল্যাম্ব মারা যান 1847 খ্রিস্টাব্দে। 1847 খ্রিস্টাব্দে। তো ম্যারি ল্যাম্ব সম্পর্কে এতটুকু আমরা জানলাম। এবার আমরা কবিতাটা সম্পর্কে একটু পড়তে শুরু করি। দেখো, কবিতাটা যদি লাইন সংখ্যা গোনো তাহলে দেখতে পাবে এখানে 16টি লাইন রয়েছে। 16টি, 4টে প্যারা, মানে চারটে করে লাইন রয়েছে। এইরকম 4 লাইন বিশিষ্ট যে স্ট্যান্ডাগুলো থাকে সেগুলোকে বলা হয় কোয়াট্রেন্ট। স্ক্রিনের মধ্যে তোমরা বানানটা দেখতে পাবে। এইরকম ধরনের 4টে কোয়াট্রেন্ট রয়েছে এই কবিতায়। তো টোটাল 16টা লাইন, 4টে করে। এবার দেখো, আমরা কবিতাটা পড়তে শুরু করব। কবিতার নাম সামার ফ্রেন্ড, ম্যারি ল্যাম্ব। The swallow is a summer bird. He in our chimneys when the weather is fine and warm may then be here sharpening his nose for weeks together. The swallow is a summer bird. Swallow হচ্ছে গ্রীষ্মের একটা পাখি বা গ্রীষ্মকালীন একটা পাখি। হি ইন আওয়ার চিমনিজ, সে আমাদের চিমনিগুলোর মধ্যে থাকে। When the weather is fine and warm, যখন আবহাওয়া হয়
সুন্দর এবং উষ্ণ, মনোরম বলতে পারো। তো মনোরম এবং যখন উষ্ণ ওয়েদার হয় তখন এই সোয়ালো পাখি আমাদের বাড়ির চিমনিগুলোতে বসবাস করে। চিমনি সাধারণত তোমরা দেখে থাকবে, বিশেষ করে কার্টুনগুলোতে দেখে থাকবে, বাড়ির উপর অর্থাৎ ছাদের উপর একটা পাইপ জাতীয় জিনিস থাকে, যেদিক দিয়ে ওই ঘরের মধ্যে যে ধোঁয়াগুলো সেগুলো বেরিয়ে যায়। ঠিক আছে, এগুলো সাধারণত যেগুলো শীত প্রধান দেশ সেগুলোতে যে বাড়ির মধ্যে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে, সেখান থেকে একটা পাইপের মতো ওই ধোঁয়াগুলো বের করার জন্য ব্যবস্থা থাকে, এগুলোকেই বলা হয় চিমনি। তো যখন ওয়েদার ভালো থাকে অর্থাৎ ওয়ার্ম থাকে, যখন উষ্ণ থাকে তখন তো এগুলো অতটা প্রয়োজন নেই, তো তখন কিন্তু এই সোয়ালো পাখি এই চিমনির মধ্যে বসবাস করে। তারপর দেখো, maybe then be heard chopping his notes for a week together. তখন তারা কিন্তু কিচিরমিচির করে ডাকতে থাকে, তাদের সুরেলা কণ্ঠে কিচিরমিচির শব্দে ডাকতে থাকে কয়েক সপ্তাহের জন্য। তারপর নেক্সট লাইন, come there but one cold wintry day. এরপর আসে শীতের একটা দিন। Away will fly our guest the swallow. উড়ে যায় আমাদের এই অতিথি সোয়ালো পাখি। বুঝে গেল? তো যখন আবহাওয়া খুব মনোরম থাকে অর্থাৎ উষ্ণ থাকে, তখন কিন্তু এই পাখি এসে আমাদের চিমনির মধ্যে থাকে এবং কিচিরমিচির করে তাদের গান শোনাতে থাকে। কিন্তু তারপর যখন শীত আসে এবং ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু এই আমাদের অতিথি পাখি, এখানে দেখো গেস্ট বলেছে, অতিথি সোয়ালো পাখি, সে কিন্তু দূরে উড়ে যায়। And much like him we find the way which many a gay young friend will follow. ঠিক এই রকমই আমরা অনেক আমোদে তরুণ বন্ধুকে দেখতে পাই আমাদের জীবনের পথে, যারা এই রকমভাবেই উড়ে চলে যায়। অর্থাৎ এখানে কিন্তু এই কবিতার মধ্যে বাহ্যিক অর্থের সঙ্গে সঙ্গে একটি আভ্যন্তরীণ অর্থও রয়েছে। এখানে আমাদেরকে সেই সমস্ত বন্ধু, দুই ধরনের বন্ধুকেই দেখানো হয়েছে। জীবনে চলার পথে তোমরা এমন অনেক বন্ধু দেখতে পাবে যারা তোমাদের জীবনে আসবে তোমার সুখের সময় অর্থাৎ ভালো সময়গুলোতে, কিন্তু যখন তোমাকে দেখবে যে তুমি বিপদে রয়েছ, তখন তারা কিন্তু নিজেদের রাস্তা আলাদা করে নেবে এবং তোমাকে ফেলে রেখে যাবে সেইখানে। অর্থাৎ তারা কিন্তু অনেকটাই এই সোয়ালো পাখির মতো। সোয়ালো পাখি যারা ভালো ওয়েদারে বা ভালো সময়ে বা তোমার সুখের সময়ে থাকে এবং ঠিক সেই সময়টা শেষ হলেই তোমার জীবন থেকে তারা চলে যায়। আসলে এখানে যে সামার কথাটা বলা হয়েছে, সামার কিন্তু ভালো সময়কে ইঙ্গিত করছে, অর্থাৎ সুখের সময়। এমনিতেই তোমরা কবিতাগুলোতে সাধারণত দেখে থাকবে যে ইউরোপ মহাদেশের ক্ষেত্রে সেখানে যে ফরেন কান্ট্রিগুলো রয়েছে, সেই ফরেন কান্ট্রিগুলোর মধ্যে এই সামারটাকে কিন্তু একটা ভালো সময় হিসেবে ধরা হয়। আমাদের সঙ্গে অতটা তুলনা করতে হবে না, আমাদের অতটাও শীতের সময় অতটাও ঠান্ডা থাকে না, কিন্তু বিদেশ বিভূঁইয়ে অর্থাৎ ফরেন কান্ট্রিগুলোতে শীতের সময় কিন্তু খুব কষ্ট। দেখো আমরা কবিতার মধ্যে পাবো সেটাই, in dreary days of snow and frost. ওই dreary days, dreary কথার অর্থ বিষণ্ণ, ওই ঠান্ডা এবং শীতল বিষণ্ণ দিনগুলোতে closer to man will cling the sparrow. এখানে আমরা দেখতে পেলাম আর একটা পাখির অবতারণা করা হলো। এর আগে আমরা পেয়েছিলাম সোয়ালো পাখি, এবার দেখছি স্প্যারো। সেই স্প্যারো পাখি কি করে? ক্লোজার টু ম্যান উইল ক্লিং টু স্প্যারো, মানুষের খুব কাছাকাছি অর্থাৎ মানুষকে আঁকড়ে থাকে স্প্যারো বা চড়ুই পাখি। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, পুরনো বন্ধুরা যারা জীবনে আমাদেরকে পেরিয়ে গিয়েছে বা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ক্রসড শব্দটা দেখো, ক্রসড, এই ক্রসটা হচ্ছে ক্রসড, CROSSED, ক্রসড, এই শব্দটাই কিন্তু একটা পরিবর্তিত রূপ। এগুলো সাধারণত পোয়েটরা করে থাকেন, তারা কবিতা ব্যবহারের ক্ষেত্রে বা কবিতাটাকে আরও বেশি এনরিচড করার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করেন। এগুলো সাধারণত আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে আসা শব্দ।
তো এটা আসলে ক্রসড। তো পুরনো বন্ধুরা যারা আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, অর্থাৎ তারা পেরিয়ে গিয়েছে, their hearts to us will never narrow, তাদের হৃদয় আমাদের জন্য কখনোই সংকীর্ণ হয় না। অর্থাৎ পুরনো বন্ধু যারা প্রকৃত বন্ধু তারা কিন্তু কখনোই তোমার জীবন থেকে পালিয়ে যাবে না। এই ধরনের বন্ধু, যে ধরনের বন্ধুর কথা আমরা সোয়াল ও পাখির সঙ্গে তুলনা করলাম, তারা তোমার সুখকর সময়ে তোমার সঙ্গে থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর তারা কিন্তু তোমার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু যারা আসল প্রকৃত বন্ধু বা ওল্ড ফ্রেন্ডস তারা কিন্তু কখনোই তোমার থেকে বিচ্ছিন্ন হয় না, আর তাদের হৃদয় কখনোই তোমার জন্য সংকীর্ণ হয় না। এবার চতুর্থ প্যারা, গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই পাখিটাকে দাও, আমাকে সেই বন্ধুকে দাও। উইল সিং ইন ফ্রস্ট, যারা সেই তুষার ঝরা পরিস্থিতিতে বা ঠান্ডা হিমশীতল আবহাওয়াতেও আমাদের জন্য গান গাইবে। উইল লাভ ইন সরো, অথবা দুঃখের সময়ও আমাদেরকে কিন্তু ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, মিসচান্স কথার অর্থ দুর্ভাগ্য। ভাগ্য আজকের দিনটা আমার কাছে পরিবেশন করুক, will greet me with the sight tomorrow, আগামীকালের জন্য আমাকে অভিবাদন জানাবে, অর্থাৎ সুখকর সময়ের জন্য আবার অভিবাদন জানাবে। তো দেখো এই 4 নম্বর প্যারায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলে গেলেন। কি বললেন? তিনি বললেন যে আমাদেরকে সেই পাখিকে দাও, আমাদেরকে সেই বন্ধুকে দাও যারা তুষার অর্থাৎ ঠান্ডা শীতার্ত দিন, যেটাকে তুলনা করা হয়েছে খারাপ সময়ের সঙ্গে, সেই খারাপ সময়েও যারা আমাদের জন্য গান করবে এবং দুঃখেও আমাদেরকে ভালোবাসবে। যতই দুর্ভাগ্য আসুক না কেন আজকের দিনে তারা কিন্তু আগামীকালের জন্য অর্থাৎ ভবিষ্যতের জন্য, আমাদের সুখের সময়ের জন্য সব সময় তারা অভিবাদন জানাবে, অর্থাৎ খারাপ সময়েও তোমার পাশে তারা কিন্তু থাকবে। এই কবিতার গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা একবার দেখে নিই। প্রথমে যেটা ছিল চার্পিং, চার্পিং অর্থাৎ কিচিরমিচির করা। তারপর দেখো উইন্ট্রি ডে অর্থাৎ শীতার্ত দিন বা শীতের দিন বললেও হবে। তারপর ছিল গে ইয়ং ফ্রেন্ড, গে কথার অর্থ হচ্ছে আমোদে, ইয়ং ফ্রেন্ড তরুণ বন্ধু। আমি বলেছিলাম যে আমোদে তরুণ বন্ধু। ডিয়ারি ডেজ, ডিয়ারি কথার অর্থ হচ্ছে বিষণ্ণ বা খারাপ সময়, যেটা খারাপ সময়কে নির্দেশ করছে। ক্লিং অর্থাৎ আঁকড়ে থাকা, আঁকড়ে ধরে থাকা। ক্রসড, ক্রস কথাটা তো আমি আগেই বললাম যে ক্রসটা এসছে ক্রসড থেকে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মিসচান্স, মিসচান্স কথার অর্থ দুর্ভাগ্য। আর গ্রিট শব্দের অর্থ হচ্ছে অভিবাদন জানানো। ঠিক আছে, শব্দগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল। এবার আমরা একটা বিষয় সম্পর্কে আলোচনা করব যেটাকে বলা হয় রাইম স্কিম। তোমরা নিশ্চয়ই নিচু ক্লাসে স্যার বা ম্যামরা সাধারণত এগুলো করান না। রাইম স্কিম অর্থাৎ অন্তমিলের যে রীতি, অন্তমিল জিনিসটা কি? তোমরা যেমন বাংলা কবিতাগুলো পড়েছো, এই রাইম স্কিম বের করাটা খুব সহজ। কিন্তু দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই বের করতে পারবে। যেমন ধরো একটা কবিতা আছে না, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কও না কথা বউ। এই যে মৌ আর বউ, এই যে অন্তমিল রীতি, দুটো শব্দের মধ্যে একটা ম্যাচিং এসছে, সেইটাকেই বলা হয় রাইম স্কিম। তো দেখো এগুলো কেমনভাবে বের করতে হয়। এই কবিতার রাইম স্কিমটা কি আছে? প্রথমেই বলেছি চারটা করে লাইন অর্থাৎ কোয়াট্রেন। এবার দেখো অন্তমিলের রীতি। প্রথম লাইনটা যেমন দেওয়া আছে, দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, হি ইন আওয়ার চিমনিস, when the weather is fine and warm, may then be heard chirping his notes for weeks together. তো ওয়েদার এবং টুগেদার, আর প্রথম লাইন বার্ড, বার্ডের সঙ্গে হেয়ার। তো প্রথম লাইনে ওই যে বার্ড শব্দটা আছে ওটাকে যদি আমি এ ধরি, তাহলে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় লাইনে আছে ওয়েদার, অর্থাৎ ওটার সঙ্গে কোনো ম্যাচিং নেই। অর্থাৎ প্রথমটা এ যদি আমি ধরি, দ্বিতীয়টা হবে বি। আবার তৃতীয় লাইনে যেটা আছে হেয়ার, বার্ডের সঙ্গে কিন্তু হেয়ারের মিল রয়েছে।
তো এইটা প্রথমটা এ ধরেছিলাম, তাহলে এটাকেও এ ধরতে হবে। তাহলে এ বি এ, তারপর আবার দেখো টুগেদার, ওয়েদারের সঙ্গে কিন্তু টুগেদারের মিল রয়েছে। তাহলে এ বি বি এ, তাহলে মিলের রীতিটা কি হলো? এ বি এ বি। আবার ঠিক তারপরে প্যারাটাই দেখো, ডের সঙ্গে ওয়ের মিল আর সোয়ালোর সঙ্গে আছে ফলোর মিল। অতএব ওটাও কিন্তু দুটো একটা অন্তর লাইনগুলোর মধ্যে মিল রয়েছে। তাহলে ওটাকে যদি প্রথম লাইনটাকে যদি প্রথম লাইনের শেষ শব্দটাকে যদি সি ধরি, তাহলে তারপরটা ডি, সি ডি সি ডি। তৃতীয় প্যারায় দেখো, তৃতীয় প্যারায় আছে ফ্রস্ট, দ্বিতীয় লাইনে রয়েছে স্প্যারো, আবার তৃতীয় লাইনে ফ্রস্টের সঙ্গে ম্যাচিং করে এসছে ক্রস্ট। আবার চতুর্থ লাইনে এসছে ন্যারো, অর্থাৎ স্প্যারোর সঙ্গে ম্যাচিং। তো তৃতীয় লাইনটা কি হলো? ই এফ ই এফ। আর লাস্ট লাইনটাই দেখো, ফ্রেন্ডের সঙ্গে রয়েছে সেন্ট, আর সরোর সঙ্গে রয়েছে টুমরো। তো জিএইচ জিএইচ। তো রাইম স্কিমটা কি হলো? এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জিএইচ জিএইচ। তো এই হচ্ছে আমাদের রাইম স্কিম। রাইম স্কিম বের করাটা খুব সহজ না? এরপর থেকে তোমরা কিন্তু নিজেরাও বের করতে পারবে। এটা হচ্ছে অল্টারনেট রাইম স্কিম। অল্টারনেট কেন বলা হলো? এই যে অল্টারনেট করে এসেছে, এ তারপর বি তারপর এ আবার বি, এরকম হবে। ঠিক তারপরটাতে সি ডি সি ডি। তাই এটা হচ্ছে অল্টারনেট রাইম স্কিম। তো এই কবিতা সম্পর্কে আমরা কিন্তু এই বিষয়টাও জানতে পারলাম। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা যদি চাও তো প্রতিটা লেসনের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমি কিন্তু ভিডিওতে আলোচনা করব। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা দেখতে থাকো আমার চ্যানেল সোমনাথ টিউটোরিয়াল। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না।